আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগে। সাথে আছি আমি নীলুফা জাহান তিথি। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলতে চাই, গতকাল আমরা দেখলাম ইরান ইসরায়েলে আকাশপথে হামলা চালালো এবং এর পরবর্তীতে যে ধরনের প্রতিক্রিয়া আসছে এবং ইসরায়েলের পক্ষ থেকেও পাল্টা হামলা চালানো হবে কি হবে না, কিভাবে কৌশলগত পরিবর্তন কি হবে, এসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবকটি পূরণ হয়েছে, এমনটি ইরানের সশস্ত্র বাহিনীর যিনি চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি তিনি দাবি করেছেন। তিনি বলেছেন ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের। এর মধ্যেই আমরা গতকাল দেখেছি যে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। আমাদের সাথে যুক্ত আছেন তেহরান থেকে গাজী আব্দুর রশিদ, তিনি সিনিয়র সাংবাদিক এবং উপস্থাপক রেডিও তেহরান বিশ্ব কার্যক্রমের। একই সঙ্গে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন ইউনিভার্সিটি অব নিউ অরলিয়ান্সের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোস্তফা সরোয়ার। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য এবং একাত্তর সংযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথমেই গাজী আব্দুর রশিদ, আপনার কাছে আসতে চাই। ইরানের এই যে তাদের কনসুলেটে 1 এপ্রিল যে হামলা চালানো হলো তার প্রতিক্রিয়া হিসেবে তারা যে ইসরায়েলে হামলাটি চালালো, এর পরবর্তীতে এখন তো এক ধরনের ধারণা ইরানও করছে, যেটি মোহাম্মদ বাগেরি বলেছেন যে ইসরায়েলের পক্ষ থেকে হামলা, বড় পরিসরে একটি হামলা চালানো হতে পারে, তেমন একটি শঙ্কা তাদের রয়েছে। সেই জায়গা থেকে এখন ইরানের পরিস্থিতি কি, সেখানে এখন আপনারা কি ধরনের খবর পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ নীলুফার জাহান, এবং একাত্তর টিভির আজকের যে একাত্তর সংযোগ সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে মোস্তফা সরোয়ার ভাই আছেন, ওনাকে ধন্যবাদ। খুব প্রিয় মানুষ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হচ্ছে ইসরায়েল ইরানের হামলার পর এখনো পর্যন্ত তারা নিশ্চুপ আছে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। ইরান আসলে ভাবছে না যে ইসরায়েল হামলা চালাবে, তবে হ্যাঁ, এই সংখ্যাটাকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ ইসরায়েলি নেতৃবৃন্দের কর্মকর্তাদের গত 6 মাসের যে কর্মকাণ্ড ছিল সেখানে ইরানের প্রেসিডেন্ট কিন্তু সুস্পষ্টভাবে গতকাল বলেছেন যে তারা গত 10 দিনে, বিশেষ করে 1 এপ্রিলে তারা যে হামলা চালিয়েছে দামেস্কে, এটি আইনসঙ্গত নয়, সম্পূর্ণভাবে বেআইনি। জাতিসংঘের যে বিধিবিধান সেটা লঙ্ঘন করে তারা করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান কিন্তু অপেক্ষা করেছিল, এই 10 দিন 11 দিন অপেক্ষা করেছে, তারা আলোচনা করেছে বিভিন্ন দেশের সাথে, এবং জাতিসংঘ পর্যন্ত, নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে নিন্দা পর্যন্ত জানায়নি। তখন ইরানের সঙ্গতভাবে এটা অধিকার যে ইসরায়েলের এই অপরাধ যজ্ঞের, এই অপকর্মের জবাব দেয়া, এবং এটি প্রতিশোধমূলক, এটি অধিকারমূলক, এটা ইরানের ন্যায্য ব্যাপার ছিল, যে কথা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা আমাদের হামলায় সফল হয়েছি। যদিও পশ্চিমা মিডিয়াগুলো তারা বলছে যে সফল হয়নি, কিন্তু ইরানের লক্ষ্য ছিল বেসামরিক জায়গায় হামলা চালানো, মানুষ হত্যা হয়। ইরান বুঝিয়ে দিতে তারা বলেছে চেয়েছিল যে যে আমরা সামরিক স্থাপনাগুলো যেখান থেকে ইসরায়েল তখন আসলে দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়েছিল, সে সময় যে যে জায়গাগুলো, সামরিক স্থাপনাগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে ছিল, এবং কোনো অর্থনৈতিক এবং বেসামরিক কোনো স্থাপনা তারা তাদের লক্ষ্যবস্তু বানায়নি, সেখানে তারা হামলা করেনি। আমরা দেখেছি যে ইরানের যে সাধারণ মানুষ রয়েছেন তারা সেখানে যে ফিলিস্তিনি প্যালেস্টাইনিয়ান যে স্কোয়ার রয়েছে সেখানে সম্ভবত তারা মিছিল করেছেন, আনন্দ মিছিল করেছেন এই হামলার পরপর। এবং ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় এবং সেটি যদি বেসামরিক স্থাপনার উপর হয়, সেই ধরনের একটি শঙ্কার জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? না, একদম এখানে সাধারণ মানুষের মধ্যে কোনো রকমের উদ্বেগ, উৎকণ্ঠা বা শঙ্কা কোনোটাই আমি লক্ষ্য করিনি। বরঞ্চ তারা অত্যন্ত আনন্দ করেছে, উৎফুল্ল হয়েছে, উল্লাস করেছে। কারণ ইরানি জাতিটা আসলে জাতীয়তাবাদী জাতি এবং আর্য একটি জাতি, যে কথা আপনারা সবাই জানেন। তারা আত্মসম্মান বোধের একটি জাতি, নিজেদের উপরে কোন রকম অমূলক বা অনৈতিক কোনো কিছু তারা বরদাস্ত করে না, যেটি তারা দেখিয়েছে। অনেক সহ্য করেছে তারা, এবং তারা কখনো যুদ্ধ চায় এ কথা বলে। তারা সব সময় বলেছে যদি কেউ আমাদের উপরে হামলা করে তখন আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সেটা ইরান দিতে পারে, দিয়েছে। এই ট্রু প্রমিস, যেটা সত্য প্রতিশ্রুতি,
এর মধ্য দিয়ে, এই হামলার মধ্য দিয়ে সেটা প্রমাণ করেছে। ফলে ইরানি মানুষের মধ্যে, জনগণের মধ্যে সে ধরনের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ তারা আনন্দ উল্লাস করছে এবং নির্ভয়ে আছে। তারা বাহবা দিয়েছে আইআরজিসিকে যে এমন একটি হামলা চালানোয় ইসরায়েল তাদের অপরাধযোগ্য থেকে কিছুটা পিছনে সরে আসবে বা দমে যাবে, বা তারা এই ধরনের অপরাধ আর করবে না, ইরানের বিরুদ্ধে অন্তত মধ্যপ্রাচ্য অঞ্চলকে অশান্ত করার সুযোগ পাবে না। বিশেষ করে গাজা, যেখানে অমানবিক গণহত্যা চলছে এতদিন ধরে, জাতিসংঘ সহ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উদ্যোগ কিন্তু সেখানে নেয়নি। একটা দ্বিমুখী আচরণ করছে, কৌশলী আচরণ করছে। সেখানে আপনারা চিন্তা করুন যে আজকে গতকালকের হামলার পর তড়িৎ গতিতে নিরাপত্তা পরিষদে একটি বৈঠকে বসা হলো, কিন্তু ইরানি কনসুলেটে হামলার পর কেন কোনো বৈঠক করা হলো না? আমরা দেখেছি রাশিয়ার জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি খুব সুন্দর করে কালকে একটা কথা বলছেন, যদি এইটা কোনো পশ্চিমা দেশের কনসুলেটে হামলা হতো, তাৎক্ষণিকভাবে ওই নিরাপত্তা পরিষদে বসেই তার জবাব দেওয়া হতো এবং আক্রমণ করা হতো। কিন্তু ইরানের বেলায় সেই কথা না। তাহলে আমরা কোন বিশ্বে বসবাস করছি, কোন একেবারেই তাই। সভ্যতায়? এবং আমরা জানি যে পারমাণবিক অস্ত্র তৈরি বা এইসব নানান বিষয় সামনে রেখে কিন্তু ইরানের উপর নিষেধাজ্ঞা রাখা হয়েছে, বলা যায় একেবারে কোণঠাসা করে রাখার যে অবস্থা মধ্যপ্রাচ্যে ইরানকে, সেই প্রসঙ্গটায় আসবো। তবে ডক্টর মোস্তফা সারোয়ার, যুক্তরাষ্ট্র যেটি বলছে, যুক্তরাষ্ট্র শুরু থেকে যখন তারা বলেছিল যে ইরান যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলের উপর, সে সময়টাই কিন্তু জো বাইডেন তিনি বলেছেন যে ইসরায়েলকে সব ধরনের সহায়তা, মানে ইসরায়েলের সাথে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র। এবং যখন হামলা হয় সে সময় আমরা দেখেছি যে সেই সব হামলা প্রতিহত করার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে কাজ করেছে। এখন যে জো বাইডেন বলছেন যে তারা এখন চান না যে ইসরায়েল সরাসরি ইরানের উপর এখন কোনো পাল্টা হামলা চালাক, এটি কি তাদের সামনে নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের কৌশল মনে হচ্ছে আপনার কাছে? আপনার প্রশ্নটা দারুণ ভালো হয়েছে। হ্যাঁ, এটা নির্বাচনী কৌশলও আছে। কারণ যুক্তরাষ্ট্রের ভেতরে কতগুলো স্টেট আছে, যেমন ধরেন মিশিগান, পেনসিলভেনিয়া, জর্জিয়া, মিনেসোটা, এসব জায়গাতে কিন্তু এগুলো সুইং স্টেট আমরা বলি। এগুলোতে কিন্তু যে দোদুল্যমান ভোটার আছে কিংবা ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স, মুসলিম ভোটার্স, প্রোগ্রেসিভ ভোটার্স, এরা কিন্তু বাইডেনের কাণ্ড কারখানা গাজার ব্যাপারে বাইডেন যে জিনিসগুলো করছেন সেগুলোকে এরা পছন্দ করছে না। কাজেই এই ক্ষেত্রে তারা আরো সাবধান যে তারা যদি ইসরায়েলকে এ ব্যাপারে বাধা দিয়ে তাকে বিরত না করতে পারে, তাহলে কিন্তু এখানে বাইডেনের পক্ষে নির্বাচনে জয়লাভ করা অসম্ভব হয়ে যাবে। আর একটা ব্যাপার আমি বলবো যে এই যে রশিদ আমার খুবই প্রিয় লোক। হ্যাঁ, খুব ভালো লাগলো তাকে দেখে। আচ্ছা, তার কথাগুলোর সঙ্গে আমি প্রায় একমত, আমার কিছুটা দ্বিমত রয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে ইসরায়েল তো ইরানের ভেতরে গিয়ে এর আগে মানে ইরানিয়ান বিজ্ঞানীদেরকে মেরে ফেলেছে। তারপরে তার সাধারণ যারা বিজ্ঞানী, তারপরে অন্যান্য যারা এমনকি মেডিকেল ডক্টরস যারা টপ, তাদেরকে তারা পর্যন্ত আক্রমণ করে মেরে ফেলেছে। ইরান অনেক সহ্য করেছে। কাজে আমরা যদি মধ্যপ্রাচ্যে দেখি যে আসল গোলমালটা কোথায়, সেটা হলো একটা ইমিগ্রান্ট পপুলেশন, তারা জোর করে এসে মিডল ইস্টের একটা দেশ দখল করে ওই দেশের অরিজিনাল লোক, যা বিশ্বের সমস্ত কমন লতে বলে যে অরিজিনাল লোকদের দাবি, তাদেরকে উৎখাত করে তারা ওখানে খবরদারি করছে, সবাইকে মারছে। আরো একটা ব্যাপার যে এই যুদ্ধে আমরা আর একটা জিনিস দেখলাম, এই যে ইরানি আক্রমণে তার কিন্তু মিসাইলগুলোকে প্রতিহত করেছে নট অনলি ইসরায়েল, কিন্তু যুক্তরাষ্ট্র এবং জর্ডানও, ইংল্যান্ড এবং জর্ডান, এবং বিভিন্ন বেস যেগুলো ইউএস ব্যবহার করেছে সেগুলো মিডল ইস্টের গালফ স্টেট, লাইক ইউনাইটেড আরব আমিরাত, লাইক এই এমনকি সৌদি, এগুলোকে তারা ব্যবহার করেছে। এবং আরো আমরা দেখলাম যে ইরানকে কিন্তু বিরত করতে বলছে, সবচেয়ে আমার কাছে অবাক লেগেছে তুরস্ক। কাজে এই যে মধ্যপ্রাচ্যের জর্দান কেন করেছে, আমি চেক করে দেখলাম যে জর্দানে প্রতি বছর যুক্তরাষ্ট্রের এইড প্রায় 1 বিলিয়নের প্লাস মাইনাস। এই যে টাকাটা দিয়ে এরা এদেরকে মুখ বন্ধ করে রেখে এদের দালাল করে ফেলে, যে দালালরা দালালি করার যেটা করছে তাই করছে। কাজে আমি যেন মনে করছি যে যেটা জিএম রশিদ উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে, যে কোথায় সেই বিচার, যখন দামেস্কের
তুমি একটা এমবাসিকে অ্যাটাক করলা, তখন তোমরা কেউ তো কন্ডেম করো নাই, কেউ তো জারি গান গাও নাই। তাহলে তোমরা যে এই পশ্চিমা শক্তি, মানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, তোমরা যে বড় বড় বক্তৃতা দাও, হ্যাঁ, বর্তমানে জি, তোমাদের আসল চেহারা তো আমরা জানি। হ্যাঁ, এবং তোমরা তো তারা তাদের আমাদের মানদণ্ডে আমাদের মানবাধিকার মাপতে থাকে, কিন্তু তাদের আমরা দেখে হ্যাঁ, থাকি সম্পর্কের সমীকরণ যখন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম, সেখানে মানবাধিকারের ওদের সংজ্ঞা কোনো পাল্টে যায়। পরিবর্তন ঘটে। একেবারেই তাই। ওদের গাজী আব্দুর রশিদ, হ্যাঁ, আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাই, সেটি হচ্ছে মোহাম্মদ বাগেরি এই কথাটিও বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে সহায়তা করে ইসরায়েলকে ইরানে হামলা চালাতে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে আঞ্চলিক বিভিন্ন ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, সেখানটাতেও তারা হামলা চালাবে। এবং ইরান যেহেতু বলছিলাম একটি কোণঠাসা অবস্থায় রয়েছে, সেখানে যদি ইসরায়েল পাল্টা হামলা চালায়, নিরাপত্তার যে সার্বিক ব্যবস্থা, সেগুলো নিয়ে কি ধরনের খবর পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি তার আগে একটু অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার ভাই খুব সুন্দর করে কথাগুলো বলেছেন, বিশেষ করে বিশ্ব মানবিক পরিস্থিতির কথা এবং দ্বিমুখী একটা আচরণের কথা বিশ্বের মোড়লদের। তো আপনি যে প্রসঙ্গটি তুললেন, আমি সেই প্রসঙ্গে যে আইআরজিসি প্রধান বা তিনি যে কথা বলেছেন, আমি এই প্রসঙ্গে একটা কথা একটু বলে নেই যে গতকাল ইরানের প্রেসিডেন্টের দপ্তরের উপ মুখ্য কর্মকর্তা মোহাম্মদ জামশেদি, তিনি কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে কৌশলগত ধৈর্যের যুগ আমাদের শেষ হয়েছে এবং এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে এবং আগামীতে যদি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল বা অন্য কেউ ইরানে হামলার কোন রকম চিন্তা করে, ইরানের কোনো ক্ষয়ক্ষতি করে জনপদের উপরে অথবা জনগণের উপরে, তাহলে তার জবাবটা হবে অত্যন্ত কড়া এবং সেটা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং ইরানের গতকালকের এই সামরিক অভিযানে কিন্তু এখানকার সমীকরণটা অনেকটা বদলে গেছে। আপনি জানেন যে ইস্যুটা মূল ইস্যু আসলে গাজা পরিস্থিতি। আপনি দেখুন 6 মাসের যুদ্ধে 34,000 মানুষকে হত্যা করা হচ্ছে এবং এখনো নিরীহ মানুষের উপরে হত্যা যোগ্য চলছে, গণহত্যা চলছে। আপনি দেখুন যে সেখানে যাদের ভূমি ছিল তাদেরকে উৎখাত করা হয়েছে, সে ব্যাপারে কারোর কোনো কথাবার্তা নেই। অথচ আমরা ইরানকে নিয়ে কথা বলছি, এই অঞ্চলকে যেখানে আমেরিকার তেমন কোনো প্রভাব প্রতিপত্তি থাকার কথা না, তারা শুধুমাত্র সাম্রাজ্যবাদের দৃষ্টিভঙ্গি থেকে, এই কথাটা বললে হয়তো অত্যুক্তি হবে না, এখানে এসে ইসরায়েলকে নিয়ে তারা এগুলো করছে। এবং শুধু তাই না, মধ্যপ্রাচ্যের কিছু দেশও কিন্তু এখানে কম বেশি, যে কথা জর্ডানের কথা বললেন আপনারা, তুরস্কের কথাটাও আনলেন, তারা কিন্তু কি আসলে ভূমিকা তাদের সে ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো ধারণা নেই। তবে এই কথাটা সত্য যে মধ্যপ্রাচ্য অঞ্চলে যদি বড় কোনো আকার কিছু হয় বা হামলা চালানো হয়, তাহলে সেটা বিশ্বের জন্য বড় ক্ষতি বয়ে আনবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, যে তারা কিন্তু অর্থনীতিটা দেখে, আমেরিকার বাণিজ্যটা বড় কথা, এখানে তেল বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি বাবাল মান্দাব যেটা আছে বা আপনি হরমুজ প্রণালী, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে একেবারেই তাই। বিশ্ব এবং এমনিতেই বিশ্বের আমরা একদিনের দেখেছি মধ্যে। যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং পরবর্তীতে গাজার সংকট, সবকিছু মিলিয়ে একটি অস্থির অবস্থা, অর্থনৈতিক অবস্থাও খুব টালমাটাল। সেখানটায় এইখানে একটা নতুন সংকট তৈরি হলে সেটি তো আরো একটা খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। অনেক ধন্যবাদ গাজী আব্দুর রশিদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।